জীবনে এই অনেক বয়ফ্রেন্ড এসেছে, কিন্তু তোমার মতন আমি এখনো কাউকে পাইনি, জানো তো। আপনি তো এরকম গ্রামে শহরে এসেছিলাম, তাহলে তোমার সাথে তো আলাপই হতো না। লোকাস, এই গ্রামে কেউ থাকে নাকি? এই লাইফটাকে এনজয় করতে হলে পরে একদম ফুললি এনজয় করতে হলে পরে শহরে আসতে হবে, বুঝেছো? ঠিক বলেছো জিনা, ঠিক বলেছো। অবশ্য আমি এখনো তোমাদের শহরের আদরটাইটা সম্পূর্ণরূপে রপ্ত করতে পারিনি। ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। আমি তোমাকে দেখছি না, তোমাকে একেবারে ঘৃণা সব দেখতে শিখিয়েছি। তুমি শুধু আমাকে এমনি করে কোম্পানি দিও, দেখো কিন্তু। দেবো জিনা, দেবো। তোমাকে আমি সারা জীবনে হবেই সঙ্গ দেবো। তোমাকে ছাড়া ভাবতেই পারি না। I love you, Anol. I love you, really, really, I love you. শালা, এখানে দেখছি শুনে আমার শুটিং চলছে। এই যে ভাই, শোনো শোনো, নেশার ঘরে পথ ভুল করে কোন সিনেমার শুটিং করে বললাম, এসে বললাম নাকি রে বাবা। এই যে ভাই, শোনো শোনো, বলছি বলছি কোন সিনেমার শুটিং চলছে, একটু নামটা বলবে? আমি জানো না তো, আমি বলে দিচ্ছি। भाई और बहनों, अभी जो शूट किया जा रहा है, इस आने वाले फिल्म का नाम है जीना यहाँ मरना यहाँ। তুই অনলকে এইভাবে ইনসাল্ট করতে পারিস না। অনল আমার বিয়ে। কি বললি, কি বললি? ও তো বিয়ে মানে আমার বয়ফ্রেন্ড। আমি তো অন্য কিছু ভাবতে গেছিলাম মাইরি। কি যুগ পড়েছে মাইরি, হ্যাঁ? মেয়েদের ওই পোশাকের মতো ছোট হইতে হইতে বয়ফ্রেন্ড হয়ে গেল বিয়ে, গার্লফ্রেন্ড হয়ে গেল জিয়ে। তাহলে তাহলে আজ থেকে আমি তো এমডি এমডি এমডি। What do you mean? আরে এমডি এমডি মানে মাতাল দাদা। তোকে দাদা বলতে আমার ঘৃণা করে। এই অসভ্য লোকটা তোমার দাদা? সেটা আমার দুর্ভাগ্য। তবে নিজে দাদা নয় গো অনল, নিজে দাদা নয়, আসলে ও আমার সৎ দাদা। দাদা তবে তবে অসৎ নয়, অসৎ নয়। আমার আমার বিশ্বাসের কাছে আমি সৎ, আমার আমার সুদেশনার কাছে আমি সৎ। নিজের ভালোবাসাকে তো ঠিক করে ভালোবাসতে পারিসনি, ওই জন্য অন্যের ভালোবাসাকে তুই সহ্য করতে পারিস না। এগুলো না মানে মেয়েটা কি ওকে ধোকা দিয়ে চলে গেছে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বরাবরের মতো একেবারে ওপরে উঠে গেছে। না, সুদেশনা মরেনি। তোরা তোরা সবাই মিথ্যে কথা বলছিস। আমার সুদেশনা মরতে পারেনি, আমার সুদেশনা মরতে পারেনি। সে বেঁচে আছে, সে বেঁচে আছে আমার ভালোবাসায়, আমার বিশ্বাসে, আমার প্রতিটি বিশ্বাসে। এই দেখো, এই দেখো 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 আমার সুদেশনা, দেখো দেখো। আশ্চর্য, সেই চোখ, সেই মুখ, সেই চেহারা। না না, এ হতে পারে না, এ আশ্চর্য, এ হতে পারে না। চলো অনল চলো, এই মাতালের মাত্রা না শুনে আমরা ওই বাগানে গিয়ে এনজয় করি। চলো তো, চলো চলো। তাই চলো, খেলা তো সবে শুরু। आगे आगे देखो होता है क्या, बाय मतलब। সবার চোখে দীপনারায়ণ সেনের রাস্তার মাথা। ওরা ওরা সবাই আমায় স্বীকার করে, ওরা সবাই আমায় মাতাল ভাবে। শুনিস না, তুমিও কি আমাকে ওদের মতো ঘৃণা করবে? তুমিও কি ওদের মতো আমাকে মাতাল ভাববে? বলো না, শুনিস না, বলো বলো বলো।
ভাবতে পারিনি। সুদেশনা যে সামান্য মেয়ে নয় বাবা, সুদেশনা সামান্য মেয়ে নয়, সে যে আমার জীবনে অসামান্য বাবা। তাকে ভুলে যাওয়া যে আমার পক্ষে অসম্ভব বাবা। আমি যে তাকে কোনোদিন ভুলতে পারবো না বাবা। আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারাটা দেখেছো? কি ছিলে আর কি হয়েছে? কোম্পানি এত বড় ব্যবসার একমাত্র মালিক তুই। ওরে তুই যদি এইভাবে ভেঙে পড়ি তাহলে ব্যবসা যে লাটে উঠবে, চরম ক্ষতি হয়ে যাবে। লাভ ক্ষতির খাতায় যোগের অঙ্ক শিখতে গিয়ে ভালোবাসাকে স্বপ্ন দিয়ে ভাগ করতে গিয়ে দেখি ভাগ্য ফল হয়েছে শূন্য। তুমি আমাকে আর স্বপ্ন বাবা, স্বপ্ন দেখো না। হ্যাঁ বাবা, হ্যাঁ মনে করো সেদিনের সেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় তোমার সুদেশনার সাথে তোমার জীব মারা গেছে বাবা, মারা গেছে। এই অনুভূতির কথা দীপনারায়ণ সেন ফিনিশ বলা দাও, টোটালি ফিনিশ। মহাসর্বনাশের পর থেকে তুই ফিরিয়ে নিয়ে আয়। আপনি স্থির হন বাবু, আপনি স্থির হন। আমার দাদা বাবু অমঙ্গলের আর বাকি কি আছে রে ভোলা? সাজানো বাগানটা আমার চোখের সামনে শুকিয়ে যাচ্ছে। নেশার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে নিজেকে দিনে দিনে শেষ করে দিচ্ছে। বাবা হয়ে আমি কি করে সহ্য করবো ভোলা? বাবু দাদা বাবুকে আবার একটা একদিন হয়তো এই আমার হয়তো আগের মতো আসবে চাইবে। আমিও তো সে কথা মার ভেবেছি বলা, কিন্তু হয়তো ফিরতে নিয়ে সব কিছু ভুলে ও কি আমার বিয়েতে রাজি হবে? আলবাত হবে, কারণ সেলু পরিবারের সম্মান রাখতে এভাবেই হোক ওকে আমাদের রাজি করাতেই হবে। ছেলের দুঃখ যার চোখে দেখা যাচ্ছে না গো। ঠিক বলেছিস দিদি। ভাগ্নে মদ খেয়ে মাতাল হয়ে এই রাত ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পাঁচ জনে পাঁচ কথা বলছে, সবই তো কানে আছে। ইদানিং নাকি ওইসব খারাপ পাড়াতে যাতায়াত শুরু করেছে। দাদা বাবুর নামে এত বড় মিথ্যা বদনাম দিও না। মুখে দুটো চাকরে বসে থাকবি, তুই আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলতে শুস কেন? ভুল হয়ে গেছে, ছোট্ট মুখে বড় কথা। আসলে আপনারাই যা কেউ কোনোদিন আমাকে মনে করিয়েছেন যে আমি আপনাদের বেতন আপনার মতামতটা তো আমি জানতে পারলাম না জামাইবাবু। আমি আর কি বলবো শুনি, তোমার দিদি এই সংসারে আসার পর থেকে তো
যে আমাদের আবার বিয়ে দিতে হবে। আসলে আমি বুঝতে পারছি না এতে আমাদের কি লাভ হবে? লাভ আছে, লাভ আছে। যে বিয়েটা বিয়ে হবে না, হবে একটা পুতুল খেলা। ওর বিয়ে হবে আমাদের মনোনীত কোনো ভাড়া করা অভিনেত্রীর সঙ্গে। তারপর ওই নকল বউটাকে দিয়ে আমি লিখিয়ে নেব তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি। মানে আমি আমি মানে আমরা লিখিয়ে নেবো। তুই আর আমি কি আলাদা? তাছাড়া আমি যা করি সবই তো তোর আর ওই ভাগ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যদি কোনো গোলমাল হয় মানে মানে ওই মেয়েটা আবার পাল্টি খেয়ে যাবে না তো? ভুলে যাস না দিদি, আমিও শুনি না। যেখানে সবর মানি সেখানটাই সারা বিশ্বে একেবারে নীল হয়ে যায়। ওই দিকটা এখনো মাত্র আমাদের একমাত্র পথের কাটা। যে কোনো ভাবেই হোক ওকে ওই পথ থেকে সরিয়ে দিতে পারলেই তুই টেনশন নিস না দিদি, ওকে আমি ঠিক খালাস করে দেবো। সেভাবে ওই সুদেশ নাকে দিদি, ও দিদি, বাবুকে দিয়ে যে 50,000 টাকার চেকটা সঙ্গে রাখতে বলেছিলাম সেটা হয়ে গেছে। রাখা রেখেছিল ভীষণ দরকার। দরকার তো জামাই বাবুকে কিছুতে সই করতে রাজি হচ্ছিল না। আমি জোর করে টাকা দিয়ে সই করিয়েছি। শোন, টাকাটা আমার আলমারিতে রাখা আছে। আচ্ছা। মনে করে নিয়ে যাস কিন্তু। নেবো রে দিদি, নেবো। শুধু ওই 50,000 টাকার চেকটাই নয়, তাদের গাড়ি, বাড়ি, সম্পত্তি, কারখানা সব আমি একটা একটা করে ছিনিয়ে নেবো। সারে বলে কৌশলে ক্ষমতার মসনদ দখল করে একদিন থেকে সবাইকে ছুঁড়ে ফেলে দেবো ওই শুকনো ঘর ফুটোর মতো। আর সেই দিন তোরা হারে হারে টের পাবি আমি অশনি নাই। আমি হলাম একেবারে জ্যান্ত শনি। শিক্ষা কখন বাড়ি ফিরে আসবে কাকু? কি জানি ওর কি কোনো ফেরার ঠিক থাকে? বলে তো গেছে শহরের ডাক্তারবাবুর সাথে দেখা করে তবে ফিরবে। কিন্তু কাকু আপনার শরীর এখন আগের থেকে কেমন আছে? নতুন কোনো সমস্যা? গরিবের জীবনটাই যে বড় সমস্যা রে মা। শরীরে আমার দোষ কি? সত্যি কথা বলতে কি, ওই ডাক্তারবাবুরা যতই চেষ্টা করুক না কেন আমি আর বাঁচব না। কাকু হ্যাঁ রে মা, খবর শেষের ঘন্টার ধ্বনি আমি যে স্পষ্ট শুনতে কাকু পাচ্ছি। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে শিক্ষার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? আপনাকে সুস্থ করে তোলার জন্য মেয়েটা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছে। মেয়ে নয় রে মা, মেয়ে নয়, ও যে আমার মা। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা না করে এই অসুস্থ অসহায় মামার সন্তানটাকে বাঁচানোর জন্য প্রাণপণে লড়াই করে যাচ্ছে। আমি তো ওকে দেখে অবাক হয়ে যাই কাকু। একমাত্র ওর মতো মেয়ের পক্ষে এই এত বড় আত্মত্যাগ সম্ভব। এখনো বাবা আমি কত করে বললাম তোমার শরীর ভালো নেই, তোমার সাথে দেখা করা যাবে না, অথচ এই কাজে কোনো কথাই শুনতে যাচ্ছে না। দাদু কাকে বলছি রে ছোড়া? আমার বয়স ওতে 35 কি 36, এই সম্বলে একটু বুড়ো বুড়ো হয়ে গেছে। আমার তো মনে হয় আপনার বয়সটা আরো কম
অগ্রসর করে আপনি হলে দিদিকে আবার নিজের রূপ। তাই না? তাহলে বাবার শরীর খারাপ সময় দিদি যখন সামান্য করে টাকা সাহায্য চাইতে গিয়েছিল তখন মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন কেন? এরা এরকমই হয়, এরা শুধু টাকাই চেনে, মানুষ চেনে না রে অপু, মানুষ চেনে না। এই ছুড়ে আবার তুই কোঠার মাঝে বাড়ি কাটছিস। এবার প্রয়োজনটা বলে ফেলো রসি। আমার ওষুধ খেয়ে বিশ্রাম নেবার সময় হয়ে গেছে, আমাকে ভেতরেই যেতে হবে। না মানে বলছিলাম কি, এই তো আপনার শরীরের অবস্থা, চিকিৎসার খরচ জোগাড় করতে বেচারা ভাগ্নিটার নাভিশ্বাস উঠছে। সংসারে মুড়ি আনতে আনা থাক, সব দিক ভেবে চিনতে আমি একটা শুভ প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাবটা সত্যি সত্যি শুভ তো দাদু। অপু, তোদের মাঝে এভাবে কথা বলতে নেই। আরে তোমার প্রস্তাবটা কি রসি? এর প্রস্তাব, আপনার ভাগ্নিটাকে যদি আমার সাথে দিয়ে দেন তাহলে আপনার চিকিৎসার খরচ, আমার এই হবু শালা বাবুর পড়াশোনার খরচ, এই সংসারের সমস্ত খরচ সব কিছুই আমার দিয়ে তো আপনাকে এক পয়সা খরচ করতে। ছি, 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 ছি। এই বয়সে, এই বুড়ো বয়সে একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে আপনার এতটুকু লজ্জা করছে না? আপনি কি একটা মানুষ নাকি মানুষ রূপী রূপে একটা জানোয়ার? মানুষের মধ্যে একটা বিবেচনা বোধ থাকে, এদের দাম নেই। মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে এরা টাকা দিয়ে কিনে নিতে চায় এই গরিবের মান সম্মান। আপনার ভাগ্যটা সত্যিই ভালো যে দিদি এই সময় বাড়িতে নেই। বেশ, আপনার মঙ্গলের জন্যই আমি প্রস্তাবটা নিয়ে এসেছিলাম। নইলে বিয়ে করবো বলতে আমার পাত্রীর অভাব, এই মাগুরে থেকে সুর শুনে শালীনিয়ন থেকে ব্যাংকের পিয়ন, ক্ষমতা কুলকান্নি থেকে বগল চুলকানি, দীপিকা পালকান থেকে তারা বেগম, পায়েল থেকে ফায়েল, কুলটুসি থেকে কমের ঘুষে, বুলবুলি থেকে কুল করে কত মেয়ে সারা আমাকে বিয়ে করার জন্য লাইন লেগে আছে। আমরা গরিব হলে ভদ্র, তাই ঘর ধাক্কা দিলাম না। দেওয়াটাই উচিত ছিল বাবা। এসব অমানুষে উপযুক্ত শিক্ষা না দিলে দিন দিন এর সাহস বেড়ে যাবে। আমি কি কাকু ওই পাড়ার ছেলেগুলোকে ডেকে নিয়ে আসবো? না, 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 না। কাউকে ডাকতে হবে না, আমি চলেই যাচ্ছি। একটা কথা বলে যাই, আমার প্রস্তাবটা ঠান্ডা মাথায় একবার চিন্তা করবে, তাতে আপনার এই লাভ। ছি 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 ছি। মানুষের এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে নিজের নামতে নামতে কোথায় গিয়ে পৌঁছেছে। অর্থী হয়ে উঠছে অনর্থে মূল কারণ। হারিয়ে গেছে সেই মানবিকতা। আমার থেকে ভয়ঙ্কর এক অসুবিধা করছে এই গোটা সমাজ। কাকু, কাকু, কি হলো আপনার? কি হলো? আপনি কি অসুস্থ বোধ করছেন কাকু? কাকু কি হয়েছে আপনার? বলুন। আমার নয় মা, আমার নয়। শরীর খারাপ হয়েছে ওই বিবেকে। কর্তব্যের কেটে কেটে মুখে রক্ত উঠছে। কাকু, লোক আর লালসার জীবাণুগুলো ওই ভয়ঙ্কর ক্যান্সার রোগের মতো আক্রমণ করে চলেছে। কাকু, কাকু, বাবা বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? অপু, তুই বরং এক কাজ কর, তুই কাকুকে ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দে, আমি দেখে আসছি শিক্ষা কত দূরে আসছে। কেমন? বাবা বাবা, তুমি এবার একটু বিশ্রাম নেবে চলো। বিশ্রাম তো নেবো রে অপু।
এবার এবার আমি চির বিশ্রাম দেব। ডাকলেও সাড়া দেব না রে। তুমি এমন করে বলো না, আমার কি খুব ভয় করে। দুর্বোকা ওই কিসের রে? মা বাবা কি কারো চিরদিন বেঁচে থাকে? তাছাড়া দিদি তো রইলো। ওকে ওকে তুই বুক দিয়ে আগলে রাখিস বাবা। ওকে তুই বুক দিয়ে আগলে রাখিস। তো হয় বাবা, তুমি চুপ করো, এসব কথা শুনতে আমার মোটেই ভালো লাগছে না। আমার একটা কথা রাখবি বাবা। কি কথা বাবা? ওর দিদি বড় একারে, বড় দুঃখী। তার কোনো অসম্মান করিস না রে। তার কোনো অসম্মান করিস না। জানি না ওই হতভাগীটার কপালে কি লেখা আছে। তোমার কোনো চিন্তা নেই বাবা, আমরা দু ভাই বোন পাশাপাশি থাকবো, একে অপর অবলম্বন হয়ে। এখন তুমি শোবে চলো তো, দিদি এসে দেখলে আমাকেই বকবে। হ্যাঁ চল ভেতরেই যাই। হেরে গেলাম জীবন যুদ্ধের এই কঠিন লড়াইয়ে। আমি বুঝি সত্যি সত্যি হেরে গেলাম। মামার হাড়ের অবস্থা একদম ভালো নয়। রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলেছে এবার অপারেশন না করলে তাকে যে বাঁচানো যাবে না। তো 6-7 লাখ টাকা খরচ হবে। এত টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? এদিকে আলোকেরও কোনো খবর নেই। হয়তো সে আমাকে ভুলে গেছে, নইলে সে আমার স্মৃতিতে আঁকা সিঁদুরের কথা। না না সে এত নিষ্ঠুর হতে পারে না। আমার আলোক হয়তো এক্ষুনি আমার কাছে চুপি চুপি এসে আমার কানে কানে বলবে বহু দূর থেকে এ কথা দিতে তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আহা বহু দূর থেকে বহু দূর থেকে তুমি যে আমার, ওগো তুমি যে আমার মাটির ভূমি স্বর্গ করেছ তুমি। আমার মাটির ভূমি স্বর্গ করেছ তুমি। যেদিকে তাকাই আমি দেখি তোমাকে শুধু বারে বার। বহু দূর থেকে কথা দিতে নাম তুমি এসে চলো। আমি কি না এসে থাকতে পারি শিখাও? আমাকে বড় ভয় করছে আলোক। মনে হচ্ছে একটা কালো হাত এসে
আবার জোর করে আমার সিঁদুরটা মুছে দেবে। ও তোমার মনের ভাব। তোমাকে কেউ কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না শিখা। আমরা যে জন্মান্তরের সাথী। তুমি আমাকে কোনদিনও ভুলে যাবে না কালো। ভুল করে নই শিখা। তুমি যে আমার এই ছন্ন ছাড়া বেকার জীবনের এক মুঠো সোনালি আলো, তোমাকে কি আমি ভুলে যেতে পারি? কালো, যদি ভয়ঙ্কর কোনো ঝড় আসে, আচমকায় ভেঙে দিয়ে যায় আমাদের ভালোবাসার ঘর, নতুন আশায় মুখ পেতে আমার আমরা করে তুলবো একদম বাসা, একটা করে ঘর দুটো জোগাড় করে আবার আমরা নতুন করে করে তুলবো ভালোবাসার বাসা। অন্য কোথাও অন্য কোনোখানে। আলো, হ্যাঁ শিখা, হ্যাঁ, একটা কথা মনে রাখো, বাস্তবের মাটি যতই কঠিন হোক না কেন, ভালোবাসার বৃষ্টি ধারায় একদিন না একদিন তাকে নরম হতেই হবে শিখা। আলো, লড়াই করার সাহসটা রেখো শিখা, লড়াই করার সাহসটা রেখো। পেয়ের অবলির শিকার পাশে ভালোবাসার শিকারে আলোক ছিল, আলোক আছে, আলোক থাকবে। আলো, 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 আমি তো দেখতে পাচ্ছি না কেন? আলো, আমি তো দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি স্বপ্ন দেখছি না? আমার আলোক আসেনি। না শিখা, দীর্ঘদিন ধরে আমিও আলোকের কোনো খবর পাচ্ছি না। পলাশদা, আলোক কি তবে আমাদের কথা ভুলে গেছে? পলাশদা, ভুলে যাওয়ার মতো মানুষ নয় রে শিখা। নিশ্চয় এমন কোনো অসুবিধার মধ্যে আছে যে আমি বেঁচে আছি না মরে গেছি সেই খবরটুকু নেবার পর্যন্ত তার সময় হচ্ছে না। অভিমান করিস না রে বোন, হয়তো কাজের জোগাড় করে উঠতে পারেনি। তাই বলে সামান্য খবরটুকু নিতে পারবে না? শিক্ষিত বেকারের জ্বালাটা তুই বুঝিস শিখা। পেটে বিদ্যা আছে, পকেটে ডিগ্রি আছে, অথচ কোথাও কোনো চাকরি নেই। তোমার কাছে কোনো যোগাযোগের নাম্বার নেই? পলাশদা, ওকে যে আমাকে এই সময় বড় প্রয়োজন। না, নেই। প্রথম দু একবার চিঠি দিয়েছিল, ওতে কোনো স্থায়ী ঠিকানা লেখা ছিল না। জানি না কোথায় আছে, কেমন আছে। হয়তো ভালোই আছে পলাশদা, হয়তো এই হতভাগিনী শিখাকে ভুলে নতুন করে সংসার পেতে সুখে সংসার করছে। না শিখা, না, আলো ওকে তো নিষ্ঠুর হতে পারে না। পলাশদা,